দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ। দ্বিতীয় ভাগ, পর্ব ১, রায়চাঁদ ভাই। শেষ অধ্যায়ে আমি লিখিয়াছি যে বোম্বাই বন্দরে সমুদ্র অশান্ত ছিল। জুন জুলাই মাসে ভারত মহাসাগরে ইহা কিছু নূতন নয়। সমুদ্র এডেন হইতেই ওই রকম ছিল। সকলেই পীড়িত হইয়া পড়িয়াছিল, একলা আমি সুস্থ ছিলাম। তুফান দেখার জন্য ডেকের উপর থাকিতাম, আর শিকড় কণায় খুব ভিজিয়া যাইতাম। আমি ছাড়া সকালবেলায় প্রাতরাশের সময় আর দু একজন মাত্র উপস্থিত থাকিতেন। কোলে ডিশ রাখিয়া খাইতে হইত, নতুবা ডিশ সমেত যাও কোলেই পড়িয়া যাওয়ার সম্ভাবনা। ঝড়ের অবস্থা এমনি ছিল। বাহিরের এই তুফান যেন আমার অন্তরের তুফানেরই প্রতিধ্বনি। বাহিরের তুফান সত্ত্বেও আমি যেমন শান্ত ছিলাম, অন্তরের তুফান সত্ত্বেও তেমনি শান্ত রহিলাম, কথা বলা যায়। জাতি হইতে বহিষ্কৃত হওয়ার প্রশ্ন মনে আসিত। ব্যবসার চিন্তার কথা পূর্বেই লিখিয়াছি, সেজন্যও চিন্তা আসিত, কিন্তু ইহা হইতেও গুরুতর দুঃখ আমার জন্য সঞ্চিত ছিল। বন্দরে পৌঁছিয়া দেখিলাম দাদা আসিয়াছেন। তিনি ডাক্তার মেহতা ও তাহার বড় ভাইয়ের সহিত পরিচয় করিয়া লইয়াছিলেন। ডাক্তার মেহতার আগ্রহে আমাকে তাহার ওখানেই উঠিতে হইল। যে সম্বন্ধ বিলাতে আরম্ভ হইয়াছিল তাহা দেশেও এইভাবে স্থায়ী রহিয়া গেল এবং আরও দৃঢ় হইয়া দুই পরিবারে বিস্তৃত হইল। মাকে দেখার জন্য আমি অধীর হইয়া পড়িয়াছিলাম। মা যে আর রক্তমাংসের শরীরে আমাকে স্বাগত জানাইবার জন্য ইহলোকে নাই, সে সম্বন্ধে আমি কিছুই জানিতাম না। বাড়ি পৌঁছিলে তিনি আমাকে সেই সংবাদ দিয়া স্নান করাইলেন। আমি এ সংবাদ বিলাতে পাইতে পারিতাম, কিন্তু আঘাত যাহাতে কম পাই, সেজন্য যতদিন না বোম্বাই পৌঁছিতেছি ততদিন খবর না দেওয়ার কথাই দাদা ভালো মনে করিয়াছিলেন। আমার দুঃখ লইয়া আমি বেশি আলোচনা করিতে চাই না, কেবল এইমাত্র বলিতে চাই যে পিতার মৃত্যুতে যত আঘাত পাইয়াছিলাম, এই মৃত্যুতে তাহা অপেক্ষা অনেক অধিক আঘাত পাইলাম। আমার সকল আশা ধূলিসাৎ হইয়া গেল। কিন্তু আমার স্মরণ আছে যে আমি মৃত্যুর সংবাদ পাইয়া শোরগোল করিয়া কান্নাকাটি করি নাই। চোখের জলও অনেকটা আটকাইয়া রাখিতে পারিয়াছিলাম। ডাক্তার মেহতা তাহার বাড়িতে যাহাদের সঙ্গে পরিচয় করাইয়া দিয়াছিলেন, তাহাদের সম্বন্ধে কিছু না লিখিলে চলে না। তাহার বড় ভাই রেবাশঙ্কর জগজীবনের সঙ্গে জন্মের মতো সৌহার্দ্যের গাঁটছড়া বাঁধা হইয়াছে। কিন্তু যাহার কথা বলিতে চাহিতেছি তিনি হইতেছেন কবি রায়চাঁদ বা রাজচাঁদ। ডাক্তারের বড় ভাইয়ের ইনি জামাতা ছিলেন এবং রেবাশঙ্কর জগজীবনের কারবারের অংশীদার ও হর্তাকর্তা ছিলেন। সে সময় তাহার বয়স 25 বছরের বেশি নয়। তাহা হইল তিনি যে চরিত্রবান ও জ্ঞানী ছিলেন তাহা প্রথম সাক্ষাতেই আমি বুঝিতে পারিয়াছিলাম। তাহাকে শতাবধানী বলা হইত, অর্থাৎ যিনি একসঙ্গে 100 প্রসঙ্গ মনে রাখিতে বা কাজ করিতে পারেন। যে শতাবধান শক্তি ডাক্তার মেহতা আমাকে যাচাই করিয়া দেখিতে বলিলেন। আমি আমার বিদেশি ভাষাজ্ঞানের ভাণ্ডার খালি করিয়া নানা শব্দ বলিয়া গেলাম। প্রথম হইতে শব্দগুলি যে অনুক্রমে বলিয়া গিয়াছি, ঠিক সেই অনুক্রমেই তিনি তাহাদের পুনরাবৃত্তি করিলেন। এই শক্তি দেখিয়া আমার হিংসা হইয়াছিল, কিন্তু মুগ্ধ হই নাই। তাহার যে গুণ আমাকে মুগ্ধ করিয়াছিল তাহার পরিচয় পরে পাইয়াছিলাম। তাহা হইতেছে তাহার বহু বিস্তৃত শাস্ত্রজ্ঞান, তাহার শুদ্ধ চরিত্র ও তাহার আত্মদর্শন করার তীব্র ইচ্ছা। আমি পরে দেখিয়াছিলাম যে তিনি আত্মদর্শনের জন্যই জীবন ধারণ করিতেছেন। হাসিতে খেলিতে প্রকট করি দেখিরে, আমার জীবন সফল তব লেখিরে, মুক্তানন্দনাথ বিহারী রে, রাখে জীবন ভোর আমারই রে। মুক্তানন্দের এই বচন তাহার মুখে তো ছিলই, তাহার হৃদয় মধ্যেও আঁকা ছিল। নিজে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করিতেন। হীরা মতির তিনি একজন বিশেষজ্ঞ বলিয়া গণ্য হইতেন।
ব্যবসায়ের বহু জটিল প্রশ্নের সমাধান করিতেন, কিন্তু ইহা তাহার নিজস্ব বিষয় ছিল না। তাহার নিজের বিষয় ছিল তাহার পুরুষার্থ, তাহার আত্মদর্শন বা হরিদর্শন। তাহার টেবিলের উপর আর কোনো দ্রব্য থাকুক আর নাই থাকুক, কোনো না কোনো ধর্মপুস্তক অথবা তাহার ডায়েরি থাকিবেই। যখন ব্যবসার কথা শেষ হয় তখনই ধর্মপুস্তক খোলেন অথবা সেই লেখার খাতা খোলেন। তাহার লেখার যে সংগ্রহ প্রকাশ হইয়াছে তাহার অধিকাংশই এই নোটবই হইতে লওয়া। যে ব্যক্তি লক্ষ টাকার কেনাবেচার কথা বলিয়া তখনই আত্মজ্ঞানের গূঢ় বাক্য লিখিতে বসিয়া যায়, যে ব্যক্তি ব্যবসাদারের জাতের নহে, সে ব্যক্তি শুদ্ধ জ্ঞানীর জাতের। তিনি যে এই জাতের মানুষ সে অনুভব আমার একবার নহে অনেকবার হইয়াছে। আমি কখনো তাহাকে সমাহিত হইতে বিচ্যুত অবস্থায় দেখি নাই। আমার সহিত তাহার কোনো স্বার্থের সম্বন্ধ ছিল না, তবুও আমি তাহার সহিত অতিশয় ঘনিষ্ঠভাবে মিশিয়াছিলাম। তখন আমি ভিখারি ব্যারিস্টার, কিন্তু যখনই আমি তাহার দোকানে গিয়াছি তখনই আমার সহিত ধর্মকথা আলোচনা করিয়াছেন। তখনও আমার চোখ খোলে নাই, এবং সাধারণত ধর্মকথায় যে আনন্দ হইত এমনও বলা যায় না। তথাপি রায়চাঁদ ভাইয়ের ধর্মকথায় আনন্দ পাইতাম। অনেক ধর্মাচার্যের সংস্পর্শে আমি তাহার পর আসিয়াছি, প্রত্যেক ধর্মের আচার্যদিগের সহিত মিশিতে চেষ্টা করিয়াছি, কিন্তু রায়চাঁদ ভাই আমার উপর যে ছাপ রাখিয়া গিয়াছেন আর কেউ সে ছাপ রাখিতে পারেন নাই। তাহার কথা আমার হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করিত। তাহার বুদ্ধিকে আমি যেমন সম্মান করিতাম, তাহার নৈতিক চরিত্রের উপরেও আমার তেমনি বিশ্বাস ছিল। আমি জানিতাম যে তিনি ইচ্ছা করিয়া বা জানিয়া শুনিয়া আমাকে কখনো বিপথে চলিতে দিবেন না। নিজের মনের গোপন কথাও তিনি আমার কাছে ব্যক্ত করিতেন। এই জন্য আমার আধ্যাত্মিক অশান্তি উপস্থিত হইলেই আমি তাহার আশ্রয় লইতাম। রাজচন্দ ভাই সম্পর্কে আমার এত গভীর শ্রদ্ধা থাকিলেও তাহাকে আমি আমার ধর্মগুরু বলিয়া হৃদয়ে স্থান দিতে পারি নাই। আমার সেই স্থান পূরণের সন্ধান আজও চলিতেছে। হিন্দু ধর্মে গুরুর স্থান মহৎ, এই মহত্বের প্রতি আমার আস্থা আছে। গুরুর সাহায্য ছাড়া জ্ঞান হয় না, একথা আমি বহুলাংশে সত্য বলিয়া বিশ্বাস করি। অপূর্ণ শিক্ষককে দিয়া পুঁথিগত জ্ঞান পাওয়ার কাজ চালাইয়া লওয়া যায়, কিন্তু যে আত্মদর্শন করিতে চায় তাহার সে কাজ অপূর্ণ শিক্ষকের দ্বারা হয় না। গুরুর পদ কেবল পূর্ণ জ্ঞানীকেই দেওয়া যায়। সুতরাং পূর্ণতার জন্য অবিরাম সাধনা প্রয়োজন, কেননা শিষ্যের যোগ্যতা অনুযায়ী গুরু মিলে। প্রত্যেক সাধকেরই পরিপূর্ণ হওয়ার সাধনার অধিকার আছে, উহার মধ্যেই তাহার পুরস্কার, বাকিটা ঈশ্বরের হাতে। যদিও আমি রায়চাঁদ ভাইকে হৃদয়ের সিংহাসনে গুরুর পদে অভিষিক্ত করিতে পারি নাই, তবুও তাহার সাহায্য বহুক্ষেত্রে আমি গ্রহণ করিয়াছি। এইসব উপকারের পরিচয় পরে দিব। এখানে এই পর্যন্ত বলাই যথেষ্ট মনে করি যে আধুনিক জগতের 3 জন লোক আমার জীবনের ওপর গভীর ছাপ অঙ্কিত করিয়াছেন। রায়চাঁদ ভাই তাহার জীবন সংসর্গ দ্বারা, টলস্টয় তাহার বৈকুণ্ঠ তোমার হৃদয়, কিংডম অফ গড ইজ উইদিন ইউ নামক পুস্তকের দ্বারা, এবং রাস্কিন আনটু দিস লাস্ট নামে পুস্তকের দ্বারা আমাকে বিস্মিত ও মুগ্ধ করিয়াছেন। এইসব প্রসঙ্গ উপযুক্ত স্থানে আলোচিত হইবে।